কম সময়ে সব খবর একসাথে আগামী 1 ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর। প্রতিদিনকার মতো খবরটা যতখানি বলবো তাতে করে আজকে সব আপডেট জেনে যেতে পারবেন। আর নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। সব খবরে চলে যাচ্ছি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেসের 6টি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পরপরই আগুন ধরে যায় ইঞ্জিন এবং 2টি বগিতে। দুপুর 2টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত 5 জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে উল্লাপাড়া সহ ফায়ার সার্ভিসের আশপাশে 6টি ইউনিট। প্রায় 1.5 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয় ট্রেনের বগিগুলো। স্থানীয়দের সহায়তায় জানালার কাঁচ ভেঙে দ্রুত বেরিয়ে আসেন যাত্রীরা। স্টেশনে পয়েন্টিং সিগন্যালের ভুলের কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। উদ্ধার কাজ চালাতে ঘটনাস্থলে পৌঁছেছে রিলিফ ট্রেন। কলমাকে পরিয়ে ফাতে চোর পরিয়ে কেনা এদিকে বস্তার মধ্যে হেলানি দিছ দিয়ে কেনা গাড়িতে এখানে একটা ঝোঁক মামি গেল ইয়াও করে নিচ্ছে উল্লে বাজার বেলা আইলো তার মনে তো গাড়ি কেনাকে ভ্যাংসা করার সাথে আমার বস্তাটার বগলোতে আগুন দেখছি বা এক বস্তাটা নিবে দাঁড়িয়ে আজকাল পড়া গেছি যখন কাঁপতে তখন আমরা সব পড়ে গেছি। পড়ে যাওয়ার পর তখন দেখছি আগুন গরম, তখন তাড়াতাড়ি করে জানলা খুঁজতে চাইছি, জানলা খুঁজে পাচ্ছি না। তখন আমাদের মানুষ সাহায্য করছে, আমার ভাঙে গেছে, জানলা ভাঙে তখন আমরা বের হয়েছি। 6টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসি এবং এসে আমরা দেখতে পারি যে ট্রেনে 6টি বগি লাইনচ্যুত হয়েছে এবং ইঞ্জিন বগি সহ 3টি বগিতে আগুন জ্বলছে। আমরা উক্ত আগুন তাৎক্ষণিকভাবে আমরা নির্বাপনের চেষ্টা করি এবং প্রায় 1.5 ঘন্টা প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। সম্ভবত এই স্টেশনে ঢোকার সময় আমাদের যেহেতু মিটার গেজের এই লাইনটি ছিল এবং ব্রড গেজ দুটিই ছিল, কিন্তু ট্রেনটি হচ্ছে মিটার গেজের। সম্ভবত লুপ পরিবর্তন সংক্রান্ত কিছু একটা হয়ে থাকতে পারে, কিন্তু এখন এটি আমরা সমর্থিত সূত্রে আমরা বলতে পারছি না। যাত্রী ছিলেন, তাদের কারো যেন কোনো ক্ষতি না হয়, তাদের মালামাল যাতে খোয়া না যায়, তারা যাতে নিরাপদে তারা তাদের নিরাপদ স্থানে পৌঁছে যেতে পারে সে ব্যাপারে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকের নেতৃত্বে একটা 5 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। তারা এই দুর্ঘটনার কারণ তদন্ত করবে এবং প্লাস কিছু সুপারিশ থাকে তারা সেটা সুপারিশ করবে। এটা 5 ওয়ার্কিং ডের মধ্যে, 5 কার্য দিবসের মধ্যে আমরা সেটা দেওয়ার জন্য বলেছি। দর্শক, এ বিষয়ে আমরা সবশেষ খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যাচ্ছি গোলাম মোস্তফা রুবেলের কাছে। তিনি উল্লাপাড়া থেকে আমার সাথে সরাসরি যোগ দিয়েছেন এই মুহূর্তে। রুবেল, দুর্ঘটনা কিভাবে ঘটলো এই বিষয়ে একটু জানাবেন, আর আগুনই বা কিভাবে লাগলো? রিলিফ ট্রেন ওখানে পৌঁছেছে কিনা সে বিষয়ে জানার পাশাপাশি উদ্ধার তৎপরতা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। বৃষ্টি আসলে যখন ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস এই উল্লাপাড়া স্টেশনের কাছাকাছি চলে আসে, তখনই কিন্তু বট গেজ এবং মিটার গেজ দুটি গেজ কিন্তু আলাদা করার কথা ছিল, কিন্তু সেখানে কিন্তু আলাদা করা ছিল না। যদি এটা বট গেজ যাবে, এটি মিটার গেজ করা ছিল, যে কারণে মূলত দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক এখানকার কর্মকর্তা রয়েছেন এবং এসেছেন এবং ফায়ার সার্ভিস যারা লোকজন রয়েছেন আমাদেরকে বলেছেন। তবে নিশ্চিত কিনা সেটা কিন্তু আমাদের সুস্পষ্ট জানা যায়নি। তবে রেলের যে আগুনটি লাগলো সেটি কারণটা হিসাবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছে, যখন দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায় এবং ধাক্কা লাগে, তখন নিচ থেকে রেলের যে পাতিগুলো সেগুলো সরে যায় এবং সেই পাতির লোহার সংঘর্ষ এবং অন্য দিক থেকে যখন ইঞ্জিন থেকে ফুয়েল পড়তে থাকে, সেই ফুয়েলের সাথেই এই আগুনের যখন পর্যন্ত 2টি পৃথক কমিটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা হয়তো বা রেল যারা সেটা 7 দিনের মধ্যে এবং জেলা পরিষদ কর্তৃক যারা 5 দিনের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের তেমন কোনো ঘটনা ঘটেনি, বা যে 5 জন আহত ছিল তারা অনেকটাই সুস্থ আছে বলে আমাদের জানা গেছে। আর রিলিফ ট্রেন যেটি সেটি কিন্তু প্রায় 1 ঘন্টা আগে এসে বসে আছে এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, কারণ এখানকার যিনি স্টেশন মাস্টার রয়েছেন তিনি সিগন্যাল না দেওয়া পর্যন্ত মিটার এই রিলিফ ট্রেনটি ঢুকতে পারছে না। তবে স্টেশন মাস্টার ভয়ে তিনি পালিয়ে যাচ্ছেন এবং তাকে দ্রুত পুলিশ খুঁজে বের করছেন এবং তিনি আসা মাত্রই কিন্তু রিলিফ ট্রেনটি অতি শীঘ্রই আমাদের এখানে এসে উদ্ধার কাজটি শুরু করবে। তবে এখন পর্যন্ত রেলের যে ঊর্ধ্বতন কোনো বড় কর্মকর্তা তাদের কিন্তু আমরা দেখা পাইনি, কারণ এই ঘটনায় প্রায় কয়েক ঘন্টা পেরিয়ে গেছে। এখন পর্যন্ত রেলের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার তারা এই এলাকায় আছেন এবং তারা কি পদক্ষেপ নেবে সেই বিষয়ে কিন্তু এখন আমরা জানতে পাইনি। বৃষ্টি, ধন্যবাদ রুবেল। এই মুহূর্তের আপডেট আপনার মাধ্যমে জানছিলাম। ঠিক এই মুহূর্তে আমার সহকর্মী লাভলি বিথি কমলাপুর স্টেশনে আছেন, তার কাছ থেকে একটু ঘুরে আসি। বিথি, রাজধানীর সাথে তো দেশের 2 প্রধান অঞ্চলের
সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন, এর প্রভাব কতটা পড়েছে দেখছেন? বৃষ্টি উত্তরাঞ্চলের দিকে আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি 8 ঘন্টার মতো সময় লাগবে স্বাভাবিক হতে, যদিও এখানকার যারা কর্মকর্তারা আছে তারা কিন্তু বলছে যে এটা 8 ঘন্টারও কিন্তু আসলে কিছু বেশি সময় লাগতে পারে। আর দক্ষিণাঞ্চলের কথা যদি বলি, স্টেশন মাস্টার কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে দক্ষিণাঞ্চলে আসলে তেমন কোনো সমস্যা এখন পর্যন্ত তারা দেখছেন না, খুব বেশি সময়ের যে পার্থক্য হবে সেটা কিন্তু না। আর এখন আমি আসার পর 2টি ট্রেন ছেড়ে গেছে, যদিও এই 2টি ট্রেন কিন্তু কমিউটার ট্রেন অর্থাৎ লোকাল ট্রেন। সেই একটি গেছে ব্রাহ্মণবাড়ি আখাউড়ার দিকে তিতাস কমিউনিটি, আরেকটি গেছে জামালপুরের দিকে। আর এখানে স্টেশন মাস্টার অন্যান্য যারা কর্মকর্তা তাদের সাথে কথা বলে কিন্তু আসলে যতটুকু জানতে পেরেছি তারা বলছেন যে সিগন্যালিং পয়েন্টের ভুলের কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে, অর্থাৎ সিগন্যাল সেটের সমস্যা ছিল, যার কারণ ট্রেনটি যখন এক লাইন থেকে আরেক লাইনে যাবে সেই যাওয়ার সময়ে কিন্তু জোরে একটি ঝাঁকুনি লাগে, তারপরেই হচ্ছে যে পাওয়ার কারে আগুন লাগে, তারপর পরই বগি লাইনচ্যুত ঘটে এবং 3টি বগিতে আগুন ধরে যায়। তো এখান থেকে হচ্ছে রিলিফ ট্রেন পাঠানোর কথা আছে, তারা বলছে যে তারা পাঠিয়েছে, কিন্তু এটি যেতেও আসলে সময় লাগবে, উদ্ধার করতেও সময় লাগবে। এখানে আরেকটি বিষয় কিন্তু বলে রাখি, এই যে ট্রেন লাইনচ্যুতির ঘটনা এটি কিন্তু আসলে যে খুব যে দুর্লভ সেটিও কিন্তু না। গত 5.5 বছরে কিন্তু আসলে প্রায় 900টির মতো দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে কিন্তু প্রায় 650-এর মতো শুধুমাত্র ট্রেন লাইনচ্যুতির ঘটনাই ঘটেছে। তার মানে কিন্তু এই যে একের পর এক ঘটনা ঘটছে, তদন্ত কমিটি হচ্ছে, রিপোর্ট দিচ্ছে, ওই পর্যন্তই কিন্তু যারা শুধুমাত্র ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ড্রাইভার বা লাইনম্যান যারা আছে শুধুমাত্র তাদেরকেই কিন্তু শাস্তির আওতায় আনা হচ্ছে। কিন্তু এর বাইরে এই যে ঘটনাটি ঘটলো, এর ভবিষ্যতে এই ধরনের সমস্যা বা এই লাইনের দোষ থাকুক বা সিগন্যালিং পয়েন্টে দোষ থাকুক, অর্থাৎ যেই কারণে দুর্ঘটনাটি ঘটছে সেই দুর্ঘটনার কারণগুলো যে ভবিষ্যতেও ঘটতে পারে অন্যান্য লাইনের ক্ষেত্রেও, বা রেগুলার মনিটরিংয়ের একটি বিষয় যে থাকে, সেইগুলো কিন্তু আমরা দৃশ্যমান কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখিনি। আর এই যে এটা কিন্তু 5.5 বছরের একটি উদাহরণ আমি দিলাম, কিন্তু এটা কিন্তু 10 বছর ধরে কিন্তু একইভাবেই কিন্তু চলছে। দৃশ্যমান কোনো পরিবর্তন কিন্তু এখন পর্যন্ত কিন্তু উন্নতি যদি বলি রেলপথে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি। বৃষ্টি, ধন্যবাদ বিথি, বেশ বিস্তারিত জানাচ্ছিলেন আপনি। একাধিক সিগন্যাল অমান্য করাকে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে পূর্বাঞ্চল রেলওয়ে মন্ত্রণালয় এবং বিভাগীয় 4টি তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। গতকাল তুর্না এক্সপ্রেসের চালক, সহকারী চালক এবং গার্ডকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের 1টি এবং রেলওয়ের 4টি তদন্ত কমিটি কাজ করছে। মঙ্গলবার ট্রেন দুর্ঘটনায় 16 জন নিহত হন। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পেঁয়াজের বাজার, কাজে আসেনি কোনো পদক্ষেপ। দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি 190 থেকে 200 টাকা। রাজধানীতে আজ মিশর থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা। মিয়ানমারের পেঁয়াজ 170 থেকে 180, আর দেশি পেঁয়াজের দাম যেমনটি যথারীতি 190 থেকে 200 টাকা। এমন লাগামহীন দাম বৃদ্ধিতে ক্ষোভ ক্রেতাদের মাঝে। পেঁয়াজের বাজার কারা নিয়ন্ত্রণ করছে সে প্রশ্নের জবাবও চান তারা। মিয়ানমার থেকে 42 টাকা দরে পেঁয়াজ কিনে দেশে কোন অজুহাতে এত দাম, সে প্রশ্নও ক্রেতাদের। অবস্থা এত খারাপ, না কিনতে পেরে এখন ফিরে যাচ্ছি। বুঝতেই পারছেন কি অবস্থা। আমাদের পক্ষে এত দাম দিয়ে পেঁয়াজ কিনা খাওয়া সম্ভব না। আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত বলছে যে আমি পেঁয়াজ খাই না, অতএব আমরা খুব সীমিতভাবে খাওয়ার চেষ্টা করতেছি। কালকে দেখছি 150 টাকা, আজকে 200 টাকা, কোথাও এর চেয়ে বেশিও। এইভাবে তো চলতে পারে না। এদিকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে পাইকারি বাজারে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকেই রাজধানীর শ্যামবাজার সহ আশপাশের কয়েকটি এলাকায় অভিযান চালায় সংস্থাটি। বেশিরভাগ দোকানেই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। মূল্য তালিকা না থাকা এবং নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি করায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সরকারের প্রতিটি পদক্ষেপের লক্ষ্য টেকসই উন্নয়ন বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ক্ষুদ্র ঋণে দারিদ্র্য বিমোচন না হয়ে দারিদ্র্যকে লালন পালন করা হয়। সকালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেছেন প্রধানমন্ত্রী। আরও বলেন, তিনি ফসলি জমি যেন কেউ নষ্ট করতে না পারে সেজন্য নীতি গ্রহণ করা হয়েছে। ক্ষুদ্র ঋণের ফলাফল যেটা একসময় আমরাও
এটাকে সমর্থন দিয়েছিলাম, ভেবেছিলাম এর ফলে বোধহয় মানুষ দারিদ্র্য সীমার উপরে উঠতে পারবে। আসলে এর মাধ্যমে ঠিক দারিদ্র্য বিমোচন হয় না, দারিদ্র্য লালন পালন হয়। আমাদের প্রতিটি উন্নয়ন প্রকল্প এবং প্রতিটি পদক্ষেপ আমাদের একটাই লক্ষ্য যে একটা টেকসই উন্নয়ন আমরা করব এবং এসডিজি বাস্তবায়ন করব। স্বেচ্ছাসেবক এবং যুবলীগ নেতাদের যেহেতু অব্যাহতি দেওয়া হয়েছে, তাই সম্মেলনে প্রস্তুতি কমিটি দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে গিয়ে কথা বলেছেন তিনি। বলেন, কথার রাজনীতি ছাড়া বিএনপির এখন কিছুই করার নেই। পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে আনতে এ মাস সময় লাগবে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যেহেতু সভাপতি সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া হয়েছে, এখানে সম্মেলন কন্ডাক্ট করবে সম্মেলন প্রস্তুতি কমিটি। এটাই আমাদের নেত্রীর গাইডলাইন। যুবলীগের নতুন নির্বাচনের ক্ষেত্রে বয়সসীমা কমানোর কোনো সম্ভাবনা নেই, একথা জানিয়েছেন যুবলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম। সকালে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগের প্রচার ও প্রকাশনা কমিটির নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে একথা বলেছেন তিনি। সেখানে সম্মেলন উপলক্ষে বিশেষ পোস্টার উন্মোচন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন আমাদের যেদিন দায়িত্ব দিয়েছেন, সুতরাং বয়সসীমা শিথিল হচ্ছে কি না হচ্ছে সম্পূর্ণটাই মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছার উপর। তবে আমার যতটুকু আমার ধারণা বয়সসীমা শিথিল হওয়ার কোনো কারণ আমি দেখছি না। সংগঠনের মূলনীতিতে সেবাই প্রধান লক্ষ্য, অথচ সেবার মনোভাবই নেই স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মাঝে। জাতীয় কিংবা স্থানীয় ইস্যুতে কোনো ধরনের সচেতনতামূলক কার্যক্রম নেই, বরং শীর্ষ নেতাদের বিরুদ্ধে উঠেছে দুর্নীতি, অনিয়মের অভিযোগ। এই প্রেক্ষাপটে দীর্ঘ 7 বছর পরে হতে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলন। জাতীয় সম্মেলন যদি নির্ধারিত সময়ে করা হতো, সেটা সংগঠনের জন্য আরও ভালো হতো। সেই বিবেচনায় এইটা করা উচিত ছিল, সেটা করতে পারেনি। এটা অবশ্যই এর দায় সংগঠনের নেতাদের নিতে হবে। সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের যেটুক ভাবমূর্তি নষ্ট হয়েছে এটাকে আমরা রিকভারি করতে পারব। সভা সমাবেশ যখন হয়, বিভিন্ন সম্মেলন হয় আওয়ামী লীগের বড়, সেখানেও আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে থাকি। পাশাপাশি কিছু সেবামূলক কাজও আমরা করেছি। জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় জামিন খারিজের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 1400 পৃষ্ঠার আপিল করেছেন। সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন খালেদা জিয়ার আইনজীবী। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গত 31 জুলাই হাইকোর্ট জামিন আবেদন করেছিলেন খালেদা জিয়া। সেই জামিন আবেদন বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি SM কুদ্দুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ খারিজ করে দিয়েছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যার পরিকল্পনা করছে সরকার, অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, খালেদা জিয়া অনেকদিন থেকেই ভীষণ অসুস্থ। তার স্বাস্থ্য নিয়ে পরিবার ও দেশবাসী উদ্বিগ্ন। গত 1 সপ্তাহ ধরে কোনো চিকিৎসক যাচ্ছেন না বলে অভিযোগ করেন রিজভী। বিনা চিকিৎসায় তাকে কারাগারে সুপরিকল্পিতভাবে হত্যার চক্রান্ত চলছে। গত 645 দিন যাবৎ বিনা অপরাধে কারাবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে গুরুতর অসুস্থ, এটা দেশের প্রতিটি মানুষ জানেন। অথচ সবকিছু জেনেও শুধুমাত্র রুদ্ধ কপাট, মুক্তিহীন দেশনেত্রীকে রোগে শোকে কষ্ট দেওয়ার জন্যই তার চিকিৎসায় বাধা দেওয়া হচ্ছে। জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে কোনো প্রকার নকল এবং ভেজাল ওষুধ যেন প্রস্তুত না হয় সে বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার। ওষুধ প্রশাসন অধিদপ্তর সহ সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো নিয়মিত অভিযানও চালাচ্ছে। জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসব কথা জানিয়েছেন। ৭৫,৭৭৯ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিটিআরসির পাওনা 12,000 কোটি টাকার মধ্যে তাৎক্ষণিকভাবে মাত্র 200 কোটি টাকা দিতে চায় গ্রামীণফোন। আপিল বিভাগকে কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাওনা পরিশোধের বিষয়ে আপিল বিভাগ আদেশ দেবে আগামী সোমবার। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসানের নেতৃত্বে 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশের দিন ধার্য করে। এর আগে গ্রামীণফোনকে বকেয়া পরিশোধে আর কোনো সময় দেয়া হবে না বলেও জানিয়েছিল আপিল বিভাগ। গ্রামীণফোনের সাবমিশন যেটা ছিল, তারা বলেছে যে এখানে একটা তাদের নেগোসিয়েশন প্রসেস চলেছিল সরকারের সাথে, ওইখানে 200 কোটি টাকা দেওয়ার কথা ছিল। তো গ্রামীণফোন অ্যাট প্রেজেন্ট 200 কোটি টাকা দিতে রাজি আছে। আর আমাদের সাবমিশন যেটা ছিল সেটা হলো যে অ্যাটলিস্ট 50% অ্যামাউন্ট আমাদেরকে আগে দেন। কোর্ট বলেছে ঠিক আছে, পরবর্তীতে আর কোনো শুনানি হবে না, সোমবার দিন আমরা অর্ডারের জন্য রাখবো, আমরা অর্ডার একটা দিয়ে দেব। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র নাইমুল আবরার রাহাতের পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। পরিবারের পক্ষে আইনজীবী ফয়জুর রহমান আজ এই রিট করেন। দৈনিক প্রথম আলো সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রিটে বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী জানিয়েছেন, প্রথম আলো থেকে ক্ষতিপূরণ সহ সব ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। গত 1 নভেম্বর ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলে কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবরারের মৃত্যু হয়। দ্বিতীয় বিয়ে করলেন হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান। 2 সপ্তাহ আগে অতিরিক্ত সচিব ও কবি আফতাব আহমেদকে তিনি বিয়ে করেছেন। ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় গুলতেকিনের বাসায়। বিয়ের পরে যুক্তরাষ্ট্রে চলে গেছেন গুলতেকিন। বুধবার সন্ধ্যা থেকে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে অনেকেই গুলতেকিনকে শুভেচ্ছা জানাচ্ছেন। 2003 সালে হুমায়ুন আহমেদ অভিনেত্রী শাওনকে বিয়ে করলে দাম্পত্য জীবনে ইতি টানেন গুলতেকিন খান। আর আফতাব আহমেদের ডিভোর্স হয়েছে 7-8 বছর আগে। বলিউড সুপারস্টার দীপিকা পাডুকোন আর রণবীর সিং এর বিবাহবার্ষিকী আজ। গত বছরের 14 নভেম্বর বিয়ে করেছিলেন তারা, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দীপিকা, তাই বিবাহবার্ষিকীর দিনে নেই তেমন কোনো আয়োজন। গতকাল ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে অসুস্থতার খবরটি দীপিকা নিজেই জানিয়েছেন। চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম নারী এবং কবি কামাল চৌধুরীর যুদ্ধ শিশু কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র মায়া দ্য লস্ট মাদার। মাসুদ পথিক পরিচালিত এই সিনেমাটির একটি বিশেষ অংশে বীরাঙ্গনা চরিত্রের জন্য অভিনয় করেন নূপুর হুসাইন রানী। ছবিটির টিজার প্রকাশের পরে নির্মাতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে জিডি করেছেন অভিনেত্রী নূপুর। তার অভিযোগ, পোস্টারে ছবি ব্যবহার করা হলেও তার নাম ব্যবহার করা হয়নি, শরীরের অন্যান্য অংশ দেখানো হলেও তার মুখ দেখানো হয়নি, অভিনয় করানোর কথা বলেও অভিনয়ের সুযোগ দেননি নির্মাতা। দর্শক, আপনারা সব খবর দেখছেন। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথে থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা সব খবর দেখছেন। সৌদি আরবের নারী কর্মীদের জন্য হটলাইন চালু করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বলেছেন, নারী শ্রমিক নির্যাতনের সমস্যা মোকাবেলায় সরকার কাজ করছে। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী জানিয়েছেন, সৌদি আরবে এ পর্যন্ত 53 জন নারী শ্রমিক মারা গেছেন। মন্ত্রী জানান, 22 নভেম্বর ইডেন গার্ডেনে ক্রিকেট খেলা দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের শেল্টারে যখন আসে, সেখানে উনি যদি সাক্ষী দেয় যে আমাকে অমুকে টর্চার করেছে, তাহলে আমরা কেস করতে পারি। সৌদি সরকার কিন্তু তাদের তথ্য দিলে পরে তারা কুইকলি আপনার অ্যাকশন নেয়। থিংস আর ইমপ্রুভিং। সমস্যা হয়েছে, আমরা সমস্যা সমস্যা মোকাবেলা করব। ভূমি মন্ত্রণালয়ের অনিয়ম এবং দুর্নীতি দূর করার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সকালে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা বিষয়ক কর্মশালায় এমন মন্তব্য করে বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বেড়েছে, কিন্তু তা সন্তোষজনক হওয়ার পরও কিছু কিছু ক্ষেত্রে দুর্নীতি থেকেই গেছে। এ সময় মন্ত্রণালয়ের কারো দুর্নীতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন ভূমিমন্ত্রী। সরকারি চাকরি করা মিন্স প্রেস্টিজ, প্লাস আপনি কিন্তু আপনার এখন বেতন ভাতা দিয়ে আপনি ওয়েল অফ। এখন দেখা যাচ্ছে দেওয়ার পরও কিছু কিছু জায়গায় এখনো আগের অভ্যাস রয়ে গেছে। দেখালাম হুটখাট কালবৈশাখী হলো, ছোঁয়া মেরে সব চলে গেলো, তারপর আবার ঠান্ডা হয়ে গেল। বিষয়টা তা না। কিন্তু
2020 সালের ফেব্রুয়ারির মধ্যে দেশের সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সব স্থাপনার নাম ফলক বা স্মৃতি ফলক থেকে স্বাধীনতা বিরোধী এবং যুদ্ধাপরাধীদের নাম মুছে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এসব জায়গা থেকে স্বাধীনতা বিরোধী আলবদর রাজাকারদের নাম পরিবর্তন করার সাথে সাথে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের নামে এসব প্রতিষ্ঠান এবং রাস্তার নামকরণের জন্য আগামী 23 ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন আদালত। মহামান্য হাইকোর্ট বিভাগ একটি অর্ডার দিয়েছেন, বলেছেন যে আগামী 3 মাসের মধ্যে যে সকল স্থাপনায় এখনও এই নামগুলো রয়ে গেছে স্বাধীনতা বিরোধীদের, সেগুলো মুছে ফেলে তার পরিবর্তে স্থানীয় বীর মুক্তিযোদ্ধার নামে নামকরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি মামলা তদন্তের কোনো অগ্রগতি না থাকায় চরম হতাশা প্রকাশ করেছেন হাইকোর্ট। হাইকোর্ট তার আদেশে পর্যবেক্ষণে বলেছেন, সাগর রুনি হত্যার তদন্ত শেষ না হলে রাষ্ট্রের এলিট ফোর্স র্যাবের প্রতি সাধারণ মানুষের আস্থার সংকট তৈরি হবে। বৃহস্পতিবার বিচারপতি ইনায়েতুর রহিম ও দিলারুজ্জামানের দ্বৈত বেঞ্চ এই মামলার আসামি তানফিরের জামিন এবং হাজিরের বিষয়ে আদেশের জন্য দিন ধার্য ছিল। আদালত হাইকোর্ট বেঞ্চ এজাহার বহির্ভূত আসামি তানফিরকে নিম্ন আদালতে হাজিরা থেকে অব্যাহতি দেন। আগামী 4 মার্চের মধ্যে এই হত্যা মামলার তদন্তের অগ্রগতি তথ্য প্রতিবেদন আকারে জমা দেওয়ার জন্য র্যাবকে নির্দেশ দেন। এতদিন ধরে এখন পর্যন্ত তদন্ত কাজ শেষ হয়নি, সেটা সম্পর্কে উনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন এটা অতি তাড়াতাড়ি হওয়া উচিত, কিন্তু এটা কেন হচ্ছে না, এবং উনি মনে করেন যে যদি এই তদন্তটা যদি সমাপ্ত না হয় র্যাবের প্রতি জনগণের আস্থা কমে যাবে। ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ না ফেরা পর্যন্ত ক্লাসে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেলে সংবাদ সম্মেলনে তারা বলেছেন, ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ প্রশাসনের দায়িত্ব। প্রশাসনের গাফিলতির কারণে আবরার ফাহাদ হত্যার তদন্ত প্রতিবেদন দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন আন্দোলনকারীরা। আমাদের সকল প্রকার সদিচ্ছা এবং সহযোগিতা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে সদিচ্ছা এবং পর্যাপ্ত পদক্ষেপের অভাব লক্ষ্য করছি আমরা। এই বিবরণ থেকে এটি আপনাদের কাছে স্পষ্ট হওয়া উচিত যে আমাদের ক্যাম্পাসে সুস্থ ও নিরাপদ পরিবেশ ফিরে আসাটা সম্পূর্ণরূপে প্রশাসনের উপর নির্ভরশীল। আমরাও চাই দ্রুততম সময়ে এই সুস্থ ও নিরাপদ পরিবেশ ফিরে আসুক এবং তার মাধ্যমে আমরা একাডেমিক কার্যক্রমে ফিরে যাই। ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 15 ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ পুলিশের গোয়েন্দা বিভাগ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আশরাফ ইমাম তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন। 2015 সালের 7 আগস্ট রাজধানীর গোরানে ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার দিন রাতে নিলয়ের স্ত্রী অজ্ঞাত 4 জনকে আসামি করে খিলগা থানায় হত্যা মামলা করেন। খুলনায় গ্রাহকের শত কোটি টাকা নিয়ে উধাও সেফ গ্রুপ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। মাসিক মুনাফা ভিত্তিক সঞ্চয়, ডেভেলপার ব্যবসা, ড্রিঙ্কিং ওয়াটার সহ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের নামে গ্রাহকদের কাছ থেকে প্রতিষ্ঠানটি এই টাকা সংগ্রহ করেছিল। অনুসন্ধান শেষে জেলা সমবায় অফিস জানিয়েছে, অডিটের সময় সেফ গ্রুপ কাগজপত্র যা দেখাতো বর্তমান কর্মকাণ্ডের সাথে তার কোনো মিল নেই। প্রতিষ্ঠানের 4 কর্ণধার ভারতে পালিয়েছে বলেও জানিয়েছে সরকারি দপ্তরটি। আমার এখানে 18.5 লাখ টাকা রাখা আছে। আমি আমার বাড়ির জায়গা জমি বিক্রি করে এখানে টাকা রাখছি। ধর্মের দোহাই দিয়ে, সুদ মুক্তের দোহাই দিয়ে যে মানুষের কাছে টাকা নিয়ে এই শুনলাম যে 100 কোটি টাকা 100 কোটি টাকা নিয়েছে, এখন পলাই গেছে। তারা খুব অসহায় অবস্থা আছে, আমিও খুব অসহায় অবস্থা আছি। আমার কিছু নাই, আমাদের সবাই মাইরে ফেলে ধরে বলছে। এমডি সাহেব, চেয়ারম্যান সাহেব, তারপরে ফয়সাল সাহেব, এরা কেউ এখানে নেই। খোঁজ খবর নিয়েছে, কেউ খবর জানে না। এখন আমরা সবাই মিলে সেটা চিন্তা করতেছি যে আমরা আসলে একটা আইনি পদক্ষেপ আমাদের নেওয়া উচিত। এরা সমিতির সদস্য বহির্ভূত বহু লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আমানত সংগ্রহ করেছে, করে রাতের আধারে তারা 100 কোটি টাকার ঊর্ধ্বে নিয়ে ভারতে আত্মগোপন করেছে। নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের পর থেকে লাইসেন্সের জন্য ভিড় বেড়েছে চট্টগ্রামের বিআরটি অফিসে। তবে প্রতিটি কাজেই চরম হয়রানি, দীর্ঘসূত্রতা আর দালালদের দৌরাত্ম্যের অভিযোগ করেছেন সবাই। দালাল ছাড়া কাজই হয় না, এমন অভিযোগ থাকলেও তৃতীয় পক্ষের কাউকে টাকা দিয়ে প্রতারিত না হওয়ার পরামর্শ বিআরটি কর্তৃপক্ষের। এই 10 বছর আপনি কিভাবে গাড়ি চালান? প্রতি মাসে 1200 টাকা দর মালতে দিয়ে চালাইছিলাম। কাকে মাল? সার্জনদেরকে। একটা কাগজ নিয়ে আসি আমরা এখানে না হলে 3 ঘন্টা। আজকে 3 দিন আমি ঘুরতেছি খালি। যারা ভিতরে আছে ওরা ওদেরকে সহযোগিতা করতেছে। আমরা গাড়ি কিনছি রেজিস্ট্রেশন হইছে, আমাকে পারমিট দেয় না, এটা দেয় না, এটা দেয় না, কি সমস্যাটা কি?
এগুলো হচ্ছে এরা মানুষের হয়রানি করুন। চাকরি করি, আমার যদি এখানে প্রতিদিন এসে যদি লাইসেন্সের জন্য দাঁড়ায় থাকতে হয়, একটা কাজ এখানে করবে 10 টাকা পিছন দিয়ে হচ্ছে, তাহলে আপনি তো অবশ্যই ভুক্তভোগী। এই যে দেখেন মানুষের হাহাকার। এক একজন লোক দেখা যাচ্ছে 3-4টা জমা দিচ্ছে, তার মানে সে তো 3-4টা লাইসেন্স করতেছে না। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন, আপনি কেন তৃতীয় পক্ষের কাছে যোগাযোগ করি, আপনি কিন্তু প্রতারিত হবেন। রাজশাহীতে টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক যুবলীগ নিহতের ঘটনায় 7 জনকে আটক করেছে পুলিশ। গতরাত থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এদিকে এ ঘটনায় চন্দ্রিমা থানায় 17 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গতকাল নগরীর রেল ভবনে যুবলীগের দুপক্ষের সংঘর্ষে আহত হন যুবলীগ কর্মী রাসেল। পরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেলে তার মৃত্যু হয়। ছাড়া পেলে যদি হারিয়ে যায় এই ভয় প্রায় 20 বছর ধরে শিকলে বেঁধে রাখা হয়েছে মানিকগঞ্জের এক যুবককে। স্বজনরা জানিয়েছে 6 বছর বয়সী রঞ্জন কর্মকার মানসিক ভারসাম্য হারান এবং সহায় সম্বল বিক্রি করেও একমাত্র সন্তানকে সুস্থ করতে পারেনি পরিবার। উন্নত চিকিৎসার আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরেও সাহায্য মেলেনি। রঞ্জনের ভবিষ্যৎহীন এমন বন্দি জীবন আর কতদিন? বাবা মায়ের আশা সুচিকিৎসা পেলে সন্তান স্বাভাবিক জীবনে ফিরবে। আমার সাধ্যমতো যে ট্রিটমেন্ট সেটা আমি করতে পারি নাই, শেষ পর্যায়ে যেতে পারি নাই। তো শেষ পর্যায়ে যাওয়ার জন্য আমি বহু জায়গায় গেছি, বহু তদবির করছি, কিন্তু আমি আজও সেরকম সুফল আমার কেমন আসে না। এক সময় মনে করেন মরে যায় আমি। সরকারি থেকে যদি কোনো সাহায্য সহযোগিতা করতো। ওরে যে ট্রিটমেন্ট করবো তারও কোনো ব্যবস্থা নাই, মানে টাকা পয়সা না থাকলে যা হয় আর কি। সর্বশেষ 1% জায়গা ছিল, সেই জায়গাটাও বিক্রি করে সন্তানের চিকিৎসা করায়। আমাদের পক্ষ থেকে যতটুকু করে আমরা করব। জাতীয় মানসিক ইনস্টিটিউটের কথা যেটা বলা হলো, আমরা তাদের সাথেও যোগাযোগ করব আমাদের পক্ষ থেকে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের বাসভবনে হামলা এবং ভাঙচুরের 4 মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আগামী 2 জানুয়ারি। আজ 4 মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, তবে মামলার তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারী নতুন করে এই দিন ধার্য করেছেন। বিশ্বকাপ বাছাই পর্বের খবরে ই গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ শক্তিশালী ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ, যেখানে নিজেদের প্রথম 3 ম্যাচের মতোই দাপট ধরে রেখে স্বাগতিকদের চমকে দিতে চায় জেমিদের শিষ্যরা। স্বাগতিক কোচও বাংলাদেশকে সমীহের চোখেই দেখছেন। ওমানের মাস্কাটে বাংলাদেশ সময় রাত 9টায় এই ম্যাচ শুরু হবে। ওমানের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে 10 দিন আগে থেকে সেখানে কন্ডিশনিং ক্যাম্পে লাল সবুজ প্রতিনিধিরা খেলছে একটা প্রস্তুতি ম্যাচও। আর সেই সাথে ম্যাচের দিন গ্যালারিতে বড় সমর্থন দিতে প্রস্তুত প্রবাসী বাঙালিরা। Counter attack we get against us, we will have men behind to defend our goal. So যে সময় আমরা attack করি এই সময় তো সবাই যায় না, everybody goes not for the attack, somebody has to stay behind. উইমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ 2019-এর খবরে হার দিয়ে এবারে আসর শেষ করলো বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে কিরগিজস্তানের কাছে সরাসরি সেটে হেরেছে স্বাগতিকরা। ম্যাচের শুরু থেকে অবশ্য সমান তালি পাল্লা দিয়ে লড়াই চালিয়ে যায় বাংলাদেশের নারীরা, তবে প্রথম সেট 25-13 পয়েন্টে হেরে পিছিয়ে পড়ে তারা। এরপরে দ্বিতীয় সেটেও ম্যাচে ফেরার চেষ্টা চালায় স্বাগতিকরা, অবশ্য এখানেও 25-14 পয়েন্টে হার মানতে হয় তাদের। আর শেষ সেটে 25-12 পয়েন্টে ম্যাচে সরাসরি 3-0 সেটে হার নিশ্চিত হয় বাংলাদেশের নারীদের। টিজারের পরে এবারে মুক্তি পেল মুখোশ সিনেমার ট্রেলার। টিজারের সাড়া ফেলে দিয়েছিলেন ভিন্নরূপী পায়েল সরকার। এবার ট্রেলার মুক্তির পরে সেই উন্মাদনার পারদ যেন আরও বেশি চলল, কারণ থ্রিলার ঘরানার এই ছবিতে এক মহিলা চরিত্রের নানান দিক তুলে ধরতে চলেছেন পায়েল সরকার। ট্রেলারেই মিলল এক বিবাহ বহির্ভূত সম্পর্কের আভাস, খানিকটা ধূসর ছোঁয়া রয়েছে পায়েলের চরিত্রে। মুখোশের আড়ালে পায়েলের চরিত্রটি যে সত্যি রহস্যময় তার ইঙ্গিত মিলল ট্রেলারে। ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি। লোকগানের সুর সারা বিশ্বে ছড়িয়ে দিতে সান ফাউন্ডেশনের উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে 3 দিনের এই আয়োজন। 2015 সাল থেকে প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয়। 14, 15, 16 এই 3 দিন প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। এবারের আসরে বাংলাদেশ সহ বিশ্বের 6টি দেশ থেকে 200 জনের বেশি লোকশিল্পী গান পরিবেশন করবেন। আর এ পর্যায়ে একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকুন।
আবারও স্বাগত। আপনারা সব খবর দেখছেন। ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভোলায়। টানা বৃষ্টি আর দমকা হাওয়ায় তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির আমন ধান। নষ্ট হয়েছে শীতকালীন আগাম সবজিও। কৃষকের দাবি, বুলবুলের কারণে চলতি মৌসুমে প্রায় 50 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফসল ঘরে তুলতে না পারায় চরম হতাশায় ঋণগ্রস্ত এসব চাষি। দেনাফেনা করে জমিনে ফসল ফলাইছি, দুন্দুল রেখা, শসা ইত্যাদি ইত্যাদি নিয়ে এগুলো ঝড়ে আঘাতে সব লন্ডভন্ড হয়ে গেছে। দুর্যোগ ঝুঁকিহ্রাস ব্যবস্থার যে লোন আছে, এই প্রকল্পের মাধ্যমে তাদেরকে যদি লোনের ব্যবস্থা করেন তাহলে আবার তারা এই ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। ক্ষতিগ্রস্ত চাষিদের আমরা পুরো অনুদান আমরা দেব এবং এই ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য আমরা ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে পুনর্বাসন কর্মসূচি হাতে নিচ্ছে। লক্ষ্মীপুরে শুরু হয়েছে 3 দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনে উপলক্ষে সকালে শহরে বের করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে কবি নজরুল ইসলামের জীবন পরিক্রমা, তথ্যচিত্র প্রদর্শন, কবিতা পাঠ, নৃত্যানুষ্ঠান সহ নানা আয়োজনও থাকছে। এছাড়া বইমেলার আয়োজনও রয়েছে। প্রাথমিক শিক্ষায় প্রধান শিক্ষকদের বেতন 11তম এবং সহকারী শিক্ষকদের 13তম গ্রেডে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাবে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে বলেও জানিয়েছেন প্রাথমিক শিক্ষামন্ত্রী জাকির হোসেন। সচিবালয় প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষার সমাপনী পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলনের অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। আর শিক্ষা সমাপনী পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলা এবং অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিমন্ত্রী। তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এটা করেছি। তারা যে ধারণাটা দিচ্ছে যে এরকম 13তম গ্রেডে দেওয়া হোক, এরকম দেওয়া হোক, ওনারা দিয়েছেন। পরবর্তীতে আমরা এটি আবার রিভিউ করেছি। আমরা তাদের সেই জায়গায় পৌঁছার জন্য চেষ্টা করতেছি আর কি। আমাদের একটা নিয়োগ বিধি হবে। তৃতীয় পক্ষের প্রস্তাবে বিমা খাতে সমন্বিত মেসেজিং প্ল্যাটফর্ম চালু করেছে নিয়ন্ত্রণ সংস্থা IDRA। তড়িঘড়ি করে বিনা টেন্ডারের প্রস্তাব দেয়া বেসরকারি প্রতিষ্ঠান দুয়ার এর সাথে করা হয়েছে চুক্তি। IDRA এর পদক্ষেপকে রহস্যজনক বলেই মনে করে বিমা কোম্পানিগুলো। এতে তাদের খরচ বাড়বে বহুগুণ, গ্রাহকও তাদের আগের মতো দ্রুত তথ্য পাবে না। ফাইলটা খোলা হয়েছে গতকালকে, আর আজকে টাকা পেমেন্ট হয়েছে এবং এর সাথে সাথেই আমি মেসেজটা রিসিভ করছি। বাড়তি টাকাটা দেবে ইয়ারা, মানে ক্লায়েন্টরা দেবে। আমাদের লাইফ ইন্স্যুরেন্স সবচেয়ে এফেক্টেড হবে লাইফ ইন্স্যুরেন্স, এবং লাইফ ইন্স্যুরেন্সের টাকা হলো জনগণের টাকা। এটা কি দেখতে হবে না আমাদের যে এত বেশি খরচ হচ্ছে, কেন এত বেশি খরচ হচ্ছে, সেটা কি লাভজনক হলো? মাসে প্রায় 8 লক্ষ টাকার মতো আমাদের SMS পারপাস খরচ হয় এই রিমাইন্ডার বাবদ এবং কনফার্ম করার বাবদ। আর যদি আমরা ইন্টারভিউতে যাই প্রায় 32 লক্ষ টাকার মতো খরচ হবে আমাদের। এর সিক্রেসি কোনোভাবেই ব্যাহত হওয়ার কোনো সুযোগ থাকবে না। নতুন সড়ক পরিবহন আইন নিয়ে নাটোরের যানবাহন মালিক ও শ্রমিকদের সাথে পুলিশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি এই সভার আয়োজন করে। যানবাহন মালিক শ্রমিকদের বৈধ কাগজপত্র নিয়ে সড়কে চলাচলের আহ্বান জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। কোনো পুলিশ সদস্য কাউকে হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। মাদারীপুরে ইউপি সদস্য আক্কাস খান হত্যায় জড়িতদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর সাজার দাবি জানিয়েছেন বক্তারা। গত 7 নভেম্বর ইউপি সদস্য আক্কাস খানকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাদক ও বাল্যবিবাহ মুক্ত সুস্থ ধারার সমাজ বিনির্মাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নওগাঁয়। দুপুরে ধামইরহাট উপজেলার অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক হারুনা রশিদ সহ গ্রাম উন্নয়ন কমিটির নেতারা। এ সময় মাদক ও বাল্যবিবাহ মুক্ত সমাজ নির্মাণে সর্বস্তরে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
ঝালকাঠিতে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় 2 বিচারক হত্যাকাণ্ডের আজ 14 বছর। নিহতদের স্মরণে সকালে আদালত চত্বর থেকে শোক র্যালি বের করা হয়, পরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিচারক, আইনজীবী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 2005 সালের এই দিনে জঙ্গি সংগঠন জেএমবির আত্মঘাতী বোমা হামলায় নিহত হন বিচারক সোহেল আহমেদ এবং জগন্নাথ পাঁড়ে। কক্সবাজারের মহেশখালীতে আত্মসমর্পণ করবে একদল মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী। দুপুরে ময়মনসিংহ পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে একথাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মন্ত্রী বলেন, দেশকে মাদক মুক্ত করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম হারিয়ে যাবে। যেসব এলাকা দিয়ে দেশে মাদক প্রবেশ করছে সেসব এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর করা হবে। মাদক যেখান থেকে সরবরাহ হয় আমাদের চিটাগের এক কোনায় টেকনাফের ওই অঞ্চলে, সেই অঞ্চল শত শত মাদক ব্যবসায়ী সারেন্ডার করেছে। বেশ কিছু এই মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী এই মহেশখালীতে আবার সারেন্ডার করবে। মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় অং সান সুচি সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে আর্জেন্টিনা। বুধবার লাতিন আমেরিকার মানবাধিকার সংস্থা দায়ের করে এই মামলাটি। তাতে দেশটির সেনাপ্রধান মিন অং লাইং সহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিচার দাবি করা হয়। তাদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। অবরুদ্ধ গাজা উপত্যকায় অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদ ও ইসরায়েল। ইসলামিক জিহাদের দাবি, বেঁধে দেয়া শর্ত মেনে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে তেল আবিবকে, যদিও এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়াই জানায়নি ইসরায়েল। এর আগে দুদিনের আগ্রাসনে প্রাণ গেছে শিশুসহ কমপক্ষে 34 বেসামরিক ফিলিস্তিনির, 80 জন আহত হয়েছে। আবারও ভয়াবহ বায়ু দূষণের কবলে ভারতের রাজধানী। আগামী দুদিন সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। দূষণ নিয়ন্ত্রক এবং মোকাবেলা বিষয়ক কর্তৃপক্ষ EPCA শুক্রবার পর্যন্ত নয়াদিল্লি এবং সংলগ্ন শহরগুলোর সব কলকারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। অন্যতম কয়লা জ্বালানির উপর নির্ভরশীল প্রতিষ্ঠান এবং পাথর ভাঙার কারখানা বাতাসের গুণাগুণ পরীক্ষার মানদণ্ড বা AQI বৃহস্পতিবার নয়াদিল্লির সূচক ঠেকেছে 458-তে, যা দিনে 60 থেকে 70টি সিগারেট সেবনের সমান। আবহাওয়াবিদদের পূর্বাভাস, কয়েকদিন এই পরিস্থিতি থাকবে। চলতি মাসের শুরুতেই ভয়াবহ বায়ু দূষণের কবলে পড়ে ভারতের রাজধানী। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস আর কুইন্সল্যান্ডের 150-এরও বেশি জায়গায় এখনও সক্রিয় দাবানল। প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4 জনে। পুড়ে ছাই হয়ে গেছে 25 লাখ একর বনভূমি। 300-এর বেশি ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। রাজ্যটিতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন 1000-এর বেশি ফায়ার সার্ভিস কর্মী, আর বহাল রয়েছে জরুরি অবস্থা। শুষ্ক আবহাওয়া বাতাসের তীব্রতায় আগুন ছড়াচ্ছে, এর ফলে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা বাড়ছে। অ্যাথলেটিক্সে উসাইন বোল্টের রেকর্ড ভাঙলেন তারই স্বদেশী শালিয়ান ফ্রাসার-প্রাসি। বোল্টকে পেছনে ফেলে 33 বছর বয়সে এই জামাইকান নারী ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের 100 মিটারে এখন